হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর যে চ্যাপ্টারটি তোমাদের রয়েছে সেটা হচ্ছে জনবসতি ও পরিবেশ। এর আগের দিন আমি তোমাদের যতটুকু পড়িয়েছিলাম আজকে আমি ঠিক তারপর থেকে পড়াবো, যে চ্যাপ্টারটির নাম জনবসতি ও পরিবেশ। তাহলে এসো শুরু করা যাক। তো এই চ্যাপ্টারটি পড়তে গেলে মেন টপিক বা গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলি, যেগুলো আমাদের পড়তেই হবে। তো প্রথমে পড়তে হবে পড়া ও শেখার অগ্রগতি, অর্থাৎ এই যে পড়া আর শেখার যে অগ্রগতি সেটা কিভাবে এসেছিল, কোন কোন প্রসেসের মাধ্যমে এসেছিল সেটাই বলবো। সুনামি কি ও এর প্রভাব, আয়লা কি, আয়লা একটা ঘূর্ণিঝড়, সেটা কি, ভূমিকম্প কি আর এর কারণ, মানে কি কারণে ভূমিকম্প হয়, আর হরপ্পা বান কি। ঠিক আছে, তাহলে প্রথম টপিক কি, পড়া আর শেখার অগ্রগতি। তো পড়া আর শেখা, প্রাচীনকাল থেকে তোমাদের এই পড়া আর শেখার ভ্যারিয়েশন অনেক রকম ছিল, কিন্তু মেন একটা জিনিস ছিল, সেটা কি না, সেটা হচ্ছে গুরুকুলে পড়ানো হতো। অর্থাৎ একজন গুরু থাকতো এবং তার আন্ডারে গোটা 5-10 তার যে ছাত্র তারা থাকতো। এবার পড়াটা হতো এমনভাবেই যেখানে বই নেই, যেখানে খাতা নেই। ঠিক আছে, তাহলে সেই বৈদিক যুগ থেকেই চলে আসছে সেই প্রথা, যে প্রথায় তখনকার সময়ের যে মাস্টার বা গুরুরা সেই প্রথা মেনে চলতো। অর্থাৎ তারা কি করত, তারা যে পড়াটা সেটা মুখে বলতো এবং বাকি ছাত্ররা সেটা কি করত, শুনে শুনে মুখস্থ করত। অর্থাৎ এই পড়ার রেওয়াজ তখন চলতো, যেখানে স্যারেরা বা শিক্ষকরা কি করত না, বারবার সেই পড়াটাকে কি করত, আলোচনা করত এবং ছাত্ররা সেই পড়াটাকে কি করত, শুনে মুখস্থ করত। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ভারতে আরও কিছু এই পড়া শেখার ভ্যারিয়েশন আসে, যেখানে গাছের ছালকে শুকিয়ে তার ওপর কী করা হতো, লেখালেখি করা হতো। এটার একটা নাম ছিল, যে নামটা হচ্ছে প্যাপিরাস। ঠিক আছে, তাহলে প্রথমে দেখলে কি, প্রথমে দেখলে যে সেই বৈদিক যুগ থেকে গুরুকুলে পড়ানোর যে প্রথা, যে শিক্ষক কোনো একটা বিষয়কে আলোচনা করছে এবং ছাত্ররা সেই বিষয়টাকে কি করছে, শোনার মাধ্যমে, অর্থাৎ কানে শোনার মাধ্যমে মুখস্থ করছে। পরবর্তী সময়ে গাছের ছালকে শুকিয়ে তার উপর লেখালেখি করত ছাত্ররা। ঠিক আছে, এইটার একটা নাম আছে, যার নাম হচ্ছে প্যাপিরাস। এবার এই প্যাপিরাস থেকেই যে ইংরেজি পেপার এই শব্দটি এসেছে। প্রথমে ভারতে কাগজ এর উদ্ভব হয়নি, তাহলে কোথায় উদ্ভব হয়েছিল, উদ্ভব হয়েছিল চীনে। ওকে, তাহলে কাগজের যে চলন বা আবিষ্কার সেটা করেছিল চীন। তাহলে এর পরবর্তীকালে ভারতে তখনও কাগজ আসেনি, এসেছে আর একটা নতুন পন্থা, যে পন্থাটা কি, তাল পাতার ওপর লেখা, যেটাকে আমরা তখনকার সময়ে বলা হতো পুঁথি। ওকে, তাহলে প্রথমে দেখলে কি তোমরা, গাছের ছাল এর ওপর লেখা হতো, আর পরবর্তী সময়ে দেখলে কি, তাল পাতার ওপর লেখা হতো। তাল পাতার ওপর লেখা হতো এই বিষয়টাকে কি বলা হতো, পুঁথি। ঠিক আছে, এর পরবর্তী সময়ে যখন চীনে কাগজ আবিষ্কার হয়ে যায়, এবার সমস্ত দেশে সেই জিনিসটাকে নিয়ে কী হয়, চর্চা শুরু হয়ে যায়। ভারতও তার ব্যতিক্রম নয়। ভারতও কি করে, যে এই চীনের যে নতুন আবিষ্কার কাগজ সেটাকে নেয় এবং তার পরবর্তী সময়ে কাগজ ভারতে চল শুরু হয়ে যায়। তাহলে তোমরা নিশ্চয়ই এই যে পড়া শেখার অগ্রগতি কীভাবে এসেছে নিশ্চয়ই বুঝতে পারলে। দ্বিতীয় পয়েন্ট, সুনামি কি আর এর প্রভাব। ঠিক আছে, তাহলে ভারতে একটা সুনামি হয়েছিল, যেটা হচ্ছে 2004 সালে। ভারতে একটা সুনামি হয়েছিল, যেটা হয়েছিল 2004 সালে। সুনামি জিনিসটা কি, সুনামি হচ্ছে যখন মেনলি ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের জল কি হয়, আন্দোলন হয়। ঠিক আছে, বা কম্পন অনুভব করে, তখন কি হয় না, তার যে নিজস্ব এরিয়া, অর্থাৎ তার নিজস্ব ক্ষেত্র, সেই ক্ষেত্র থেকে ছাড়িয়ে উপকূলবর্তী অঞ্চলে এই জল প্রবেশ করে। এই যে বিপুল জলোচ্ছ্বাস, এই পুরো প্রসেসটা হলো সুনামি। ঠিক আছে, তো ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের জলোচ্ছ্বাসটাকেই বলে সুনামি। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারলে সুনামি কি।
তো এইখানে আমি তোমাদের দেখিয়েছি, দেখো সুনামি 3 প্রকার হয়, একটা স্থানীয় সুনামি, একটা আঞ্চলিক সুনামি, আর তৃতীয়টা হচ্ছে দূরবর্তী সুনামি। স্থানীয় সুনামি কি? স্থানীয় সুনামি হচ্ছে ওই উপকূলবর্তী অঞ্চল থেকে 100 কিলোমিটার দূরে যতটা এরিয়া আছে সেই এরিয়াটাকে আমরা বলবো স্থানীয় সুনামি। অর্থাৎ এই এরিয়ার মধ্যে হঠাৎ করেই সমুদ্রের জল প্রবেশ করে যায়, তার জন্য সেখানকার মানুষরা কোনো স্টেপ নিতে পারে না। তাই জন্য যত দুর্যোগ বা মানুষ মারার যে ঘটনা আমরা সুনামিতে লক্ষ্য করি সেটা এই স্থানীয় সুনামিতে। কত বললাম? 100 কিলোমিটার পর্যন্ত, উপকূলবর্তী রেখা থেকে 100 কিলোমিটার পর্যন্ত যে গোটা অঞ্চলটা সেটা এই স্থানীয় সুনামির মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক সুনামি, যেটা হচ্ছে 100 থেকে 1000 কিলোমিটার। 100 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা সেটাকে আমরা রাখবো এই আঞ্চলিক সুনামিতে। কি হয় না, এটার থেকে এটা একটু কম বিপদ, কারণ এটা যে জলটা, এই জলটা আসতে একটু টাইম লাগে, কারণ এই যে তোমাদের ডিস্টেন্স অনেকটা দূরত্ব বেশি, 100 থেকে 1000, তা 100 থেকে 1000 কিলোমিটারের মধ্যে এই ঘটনাটা ঘটে আঞ্চলিক সুনামিতে। এইটার যে বিপদের আশঙ্কা তুলনামূলক কম স্থানীয় সুনামির থেকে। আর পরবর্তী দূরবর্তী সুনামি যেটা হচ্ছে 1000 থেকে 10,000 কিলোমিটার, এই 1000 থেকে 10,000 কিলোমিটার মধ্যে সমুদ্রের জল আসতে অনেকটাই লেট করবে। আর এর জন্য যত এই যে তোমাদের দুর্যোগের আশঙ্কা নিয়ে সমস্ত মানুষকে সেখান থেকে সরিয়ে আনা হয় এই যে ক্ষেত্র দূরবর্তী সুনামি, এই ক্ষেত্র থেকে, এই দুটি ক্ষেত্র থেকে আনতে পারে না, কারণ সুনামিটা হঠাৎই হয়, আর হঠাৎ হওয়ার জন্য এই অঞ্চলটাকে কভার করে ফেলতে পারে, কিন্তু এটা এইগুলোর থেকে একটু ডিস্টেন্স রয়েছে বলে এটাকে কভার করতে পারে না। তাই তোমাদের যদি বলে যে কোন সুনামি মানুষের ওপর আঘাত হানে, তাহলে সেটা হবে স্থানীয় সুনামি। অর্থাৎ 100 কিলোমিটারের মধ্যে কি হয় না, এই সুনামি হঠাৎ করেই মানুষ তথা এই জীবকুলকে আঘাত হানে। আর এই আঞ্চলিক আর দূরবর্তী তুলনামূলক কম হলেও আঞ্চলিকটা দূরবর্তীর থেকে অনেকটাই বেশি, কারণ এটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 100 থেকে 1000। যে এরিয়ার মধ্যেও জল খুব তাড়াতাড়ি না এন্টার করতেও পারলে মোটামুটি একটা টাইমে এন্টার করে, আর তার জন্য এই আঞ্চলিক সুনামিতেও বিপদের আশঙ্কা থাকে। দূরবর্তী সুনামি এইখানে আশঙ্কা থাকলেও যেহেতু পূর্বাভাস হয়, অর্থাৎ এই সমস্ত ঘটনার তো পূর্বাভাস হয়, খবরের মাধ্যমে, রেডিওর মাধ্যমে তোমরা শুনতে পাও, তো এই পূর্বাভাসের যে সময়, এই সময়ে দূরবর্তী সুনামিতে থাকা মানুষজনকে কি করা হয়, সহজেই সেই অঞ্চল থেকে বের করে নিয়ে আসা হয়। তো সুনামি কি পড়লাম, সুনামির প্রকারভেদ পড়লাম, এবার সুনামির প্রভাব পড়ব, অর্থাৎ সুনামির ফলে সেখানকার কি কি মানে ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। প্রথম ঘটনা, যে ঘটনা হচ্ছে ওই জলটা কি হয় উপকূলবর্তী রেখা থেকে পেরিয়ে স্থানীয় মানুষজন বা গ্রামাঞ্চলে প্রবেশ করে। গ্রামাঞ্চলে প্রবেশ করে কি হয়, সেখানকার মানুষজন সেই যে হঠাৎ জলোচ্ছ্বাসের মুখে পড়ে, মানুষ মারা যায়। তাহলে প্রথম পয়েন্টটি তোমরা কি লিখবে, যে এই ঘটনার প্রভাবে জীবকুল ধ্বংসপ্রাপ্ত হয় বা মানুষ সেখানকার মারা যায়। অবশ্যই সেটা স্থানীয় সুনামি, মাথায় রাখবে, ঠিক আছে। এবং কি হয়, যেহেতু সেই নোনা জল ওই অঞ্চলে প্রবেশ করে, তাই সেখানকার যে সমস্ত তোমাদের ফসল রোপণ হয় বা ওঠার সময় হয়, সেই ফসলগুলো নষ্ট হয়ে যায়। এমনকি পরবর্তী সময়ে যখন সেই জমিগুলোতে আবার কি হয় ফসল রোপণ করা হয়, তখন কি হয় না ওই ফসল ভালো হয় না, কারণ সমুদ্রের নোনা জল যখন মাটিতে প্রবেশ করবে, মাটির যে গুণমান সেটা হ্রাস করে দেবে, তাই পরবর্তী সময়েও সেখানকার ফসল ভালো হয় না। তাহলে 2 নম্বর পয়েন্ট কি দেখলে, যে ফসলের ওপর যে সুনামি আঘাত হানলো, প্রথম মানুষ বা জীবকুল, দ্বিতীয় ফসল। এরপরে কি হয়, যে সমস্ত অঞ্চলে তোমাদের পুকুর বা জলাশয় রয়েছে, সেই জলাশয়ে কি হয় ওই নোনা জল ঢুকে যায়। নোনা জল ঢুকে যাওয়ায় ওই জলাশয়ের যে জল আমরা ব্যবহার করি সেইটা আর পারবো না। তাহলে এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট,
চতুর্থ নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেখানকার মানুষরা জলের কষ্ট ভোগ করে। সমস্ত জলের যে উৎস সেগুলো কি হয়, একেবারে নষ্ট হয়ে যায়, তাই সেখানকার মানুষরা আর জল পায় না, সেই অঞ্চলটা খানিকটা দুর্ভিক্ষর আকার দেয়। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারলেন। পরের পয়েন্ট এসো আয়লা কি। আয়লা হচ্ছে 2009 সালে ভারতে সংঘটিত হওয়া একটা ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয় সেটা তোমরা আমার আগের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো এই আয়লা হচ্ছে এক ধরনের ঘূর্ণিঝড় যেইটা ভারতে হয়েছিল 2009 সালে। ভূমিকম্প কি ও এর কারণ। ঠিক আছে, তাহলে ভূমিকম্প কি, তোমরা এই শব্দটাকে ভালোভাবে লক্ষ্য করো, মানে খুঁজে পেয়ে যাবে। ভূমি মানে মাটি বা ভূপৃষ্ঠ বা পৃথিবীপৃষ্ঠ, কম্প অর্থাৎ কাঁপা। এবার সেই মাটিটা কাঁপবে কেমনভাবে, সেটাই হচ্ছে ভূমিকম্প। অর্থাৎ হঠাৎ কোনো কারণবশত যদি ভূপৃষ্ঠ কাঁপতে থাকে বা কাঁপা বা কম্পন লক্ষ্য করি, সেইটাকে আমরা নাম দেবো ভূমিকম্প। ওকে, তাহলে এই ভূমিকম্প খুব বেশিক্ষণ ধরে হয় না, আর কখনোই বলে হয় না, হঠাৎ করেই হয়, আর খুব বেশি সময় ধরেও হয় না। ওইটুকু সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতি করে দেয়। এই টোটাল যে বিষয় সেটাই হচ্ছে এই ভূমিকম্প। তো এই ভূমিকম্প নিয়ে আরও কিছু তোমরা ডিটেলসে দেখো। ভূমিকম্পের কারণ প্রথম হচ্ছে প্লেট। তো এই বিষয়টা অনেকটাই গভীরে, যেহেতু তোমরা নিম্ন শ্রেণী তাই আমি ওপর থেকেই বোঝাই। প্লেট অর্থাৎ পাত, ভূপৃষ্ঠের নিচে অনেকগুলি প্লেট রয়েছে, তাকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে অভিসারী, দ্বিতীয় হচ্ছে অপসারী, আর তৃতীয় হচ্ছে নিরপেক্ষ। তিনটে প্লেটের মুভমেন্ট কেমন, প্রথম অভিসারী প্লেটটা কি হয়, একে অপরের দিকে মুখোমুখি আসতে থাকে। ঠিক এইভাবে প্রসেসটা হয়। যখন এটা কাছাকাছি আসে তখন এটা কি হয়, সংঘর্ষ হবে। দুটো যখন কাছাকাছি আসবে তখন কি হবে, সংঘর্ষ হবে। এই সংঘর্ষ হওয়ার জন্য প্রথম প্লেট আর সেকেন্ড প্লেটের মধ্যে যেটা ভারী প্লেট সেটা কি হয়, ওপর দিকে উঠতে পারে না, সেটা নিচের দিকে নেমে যায়। আর যেটা ওই দুটো প্লেটের মধ্যে হালকা প্লেট, সেটা কি হয়, ওই প্লেটের মাথার ওপর চড়ে বসে। ব্যাপারটা কেমন হয় দেখো, ধরো এটা একটা প্লেট আর এই একটা প্লেট কোথায় রয়েছে, ভূত্বকের নিচে বা ভূপৃষ্ঠের নিচে। ঠিক আছে, এবার এই প্লেটটা আর এই প্লেটটা যখন কাছাকাছি আসবে, এই যে চলন, এটার নাম কি বলেছি, অভিসারী পাত সীমান্ত বা অভিসারী প্লেট। এবার এরা যখন এই মুখোমুখি সংঘর্ষ করবে ঠিক এই অংশটাতে, তখন কি হবে, একটা আছে মহাদেশীয় পাত আর একটা আছে মহাসাগরীয় পাত। দুটো পাতের মধ্যে যে পাতটা ভারী, সেই পাতটা কি কখনোই ওপরে যেতে পারবে, একটার উপর একটা চাপতে পারবে, কখনোই না, কারণ সেটা ভারী। ভারী জিনিস কি, ভারী জিনিস সবসময় নিচের দিকে থাকে আর হালকা জিনিস সবসময় ওপর দিকে থাকে। তাহলে এরপর কি হবে, ধরো এইটা ভারী পাত, এই মহাসাগরীয় পাতটা ভারী, এবার কি করবে, এই মহাদেশীয় পাতের নিচে ঢুকে যাবে। আর অপরদিকে যে ভারী পাতটা উপরে রয়েছে হালকা পাত বা মহাদেশীয় পাত, এবার কি করবে, এর উপরে চড়ে যাবে। এই পয়েন্ট বরাবর একটা কি হবে, শিলায় চ্যুতি লক্ষ্য করা যাবে, ফাটল লক্ষ্য করা যাবে, এবং যার জন্য পৃথিবীপৃষ্ঠ হঠাৎ করেই কেঁপে উঠবে। তাহলে ভূমিকম্পের কারণ কি, প্রথম প্লেট, যার মধ্যে অভিসারী প্লেটের যে ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝালাম, যে একটা প্লেটের ওপর আর একটা প্লেট চড়ে যাওয়া, যে পয়েন্ট বা বিন্দু বরাবর চড়ে গেছে সেই জায়গায় একটা চ্যুতি বা ফাটল লক্ষ্য করা যায়। আর সেই ফাটল লক্ষ্য করা যায় বলেই পৃথিবীপৃষ্ঠ হঠাৎ করেই কিছুক্ষণের জন্য কেঁপে ওঠে। এরপরে দ্বিতীয় নম্বর প্লেট হচ্ছে অপসারী প্লেট। এই অপসারী প্লেটে কি হয় না, দুটি প্লেট একে অপরের থেকে দূরে সরে যায়। ঠিক এইভাবে এই দূরে সরে যাওয়ার জন্য কি হয় না, এদের মধ্যে কোনো প্রকার সংঘর্ষ হয় না, কিন্তু যে স্থান বরাবর সরে যাচ্ছে সেই স্থানকে যদি তারা কোনো রকম
ব্যাঘাত ঘটায় তখন সেইখানেও ফাটল সৃষ্টি হয়, আর সেই মুহূর্তেই পৃথিবীপৃষ্ঠ হঠাৎ করে কেঁপে ওঠে। তৃতীয় পাত হচ্ছে নিরপেক্ষ পাত। নিরপেক্ষ বলতে যে এইখানেও নেই এইখানেও নেই, ঠিক মাঝখানে রয়েছে, ঠিক ওই পাতটাও ঠিক তেমন, অর্থাৎ পরস্পরকে ক্রস করবে কিন্তু কোনো প্রকার সংঘর্ষ করবে না, পাশাপাশি ক্রস করবে বা উল্টো দিক দিয়ে ক্রস করবে কিন্তু কোনো সংঘর্ষ করবে না। আর এই পাত সীমান্ত বরাবর ভূমিকম্প হয়ে থাকে, কিন্তু মেজর ভূমিকম্প হয় এই অভিসারী পাত সীমান্ত বরাবর। পরেরটা দেখো অগ্ন্যুৎপাত। আমরা কি জানি যে মাটির নিচে ম্যাগমা লাভা, সেই বিষয়টা অগ্ন্যুৎপাতের মধ্যেই পড়ে। এবার যখন মাটির নিচে হঠাৎ করে কোনো প্রকার পদার্থের খুব মাত্রাতিরিক্ত ঘনত্বের ব্যাঘাত ঘটার ফলে কি হয় না, সেখানকার পদার্থগুলো হঠাৎ করেই বাইরে ব্লাস্ট করে বেরিয়ে আসে। তো এই যে একটা বড় প্রসেস, এবং এই প্রসেসটা যেহেতু খুব মারাত্মক, তাই এর প্রভাবেও ভূমিকম্প হয়। অগ্ন্যুৎপাতের প্রভাবে কি হয়, হঠাৎ করে খুব জোরে এই পদার্থগুলো বাইরে বেরিয়ে আসে, ওই যে খুব জোরে বেরিয়ে আসে সেই সময়ই ভূমিকম্পটা হয়। বিস্ফোরণ, আমরা কি করি কিছু পদার্থকে টেস্ট করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য কি করি, কখনো স্থলভাগে কখনো সমুদ্রভাগে সেটাকে টেস্ট করি। এবার সেটাকে যখন ওই সমস্ত অংশে টেস্ট করি তখন এই পদার্থগুলো খুব জোরে ব্লাস্ট করে বা ফাটে, এই সময়টাতেই ওই ভূমিকম্প সৃষ্টি হয়। ভূমিধস, এটা মানুষের দ্বারা সৃষ্ট কারণ, অর্থাৎ গাছগুলোকে ধ্বংস করার জন্য কি হয়, সেখানকার মাটিগুলোকে আর গাছ ধরে রাখতে পারে না। এবার ওই ভূমিগুলো কি হবে, যে নিচ থেকে একদম মাধ্যাকর্ষণ শক্তির টানে আছড়ে পড়বে, আর এই যে সময়, এই সময়টাতেও ভূমিকম্প হয়। তাহলে তোমরা ভূমিকম্পের কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছ। লাস্ট পয়েন্ট দেখো, হরপ্পা বান। হরপ্পা বান, তো হরপ্পা বানটা কি, সাধারণত পার্বত্য অঞ্চলে, বুঝবে, সাধারণত পার্বত্য অঞ্চলে হঠাৎ করে কোনো বৃষ্টির প্রভাবে যদি সেই অংশটা বন্যার সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো হরপ্পা বান। সাধারণত কোন মেঘের প্রভাবে বৃষ্টি হয়, কিউমুলোনিম্বাস মেঘের প্রভাবে বৃষ্টি হয়। পার্বত্য অঞ্চলে এই মেঘের প্রভাবে হঠাৎ করে যদি তুমুল বৃষ্টি হয়, আর এই বৃষ্টি হওয়ার জন্য যদি সেখানকার কোনো বাঁধ ভেঙে যায় বা অগভীর কোনো নদী হঠাৎ করে ভরাট হয়ে যায়, যার প্রভাবে প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস ঘটে, ঠিক এই যে তোমাদের বিষয়, সেই বিষয়টাকে আমি হরপ্পা বানে রাখবো। আচ্ছা, এবার আমরা দেখব যে এর পরবর্তী অংশের গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে দেখব পূর্বাভাস কি, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। পূর্বাভাস কি, পূর্বাভাস অর্থাৎ পূর্বের আভাস, অর্থাৎ আগে থাকতে যদি আমি কিছু বলি সেটাই হচ্ছে পূর্বাভাস, কিন্তু যেটা 70% সত্য হতে হবে, এমনটা নয় আমি মন গড়া কিছু বললাম সেটাকে আমি পূর্বাভাস বলবো। পূর্বাভাস বলতে আমি আগে থাকতে যেটা বলছি, যেটা সায়েন্টিফিক্যালি প্রুফ এবং 70% হওয়ার চান্স রয়েছে, তখন সেটা হচ্ছে পূর্বাভাস। কি হয় না, আবহাওয়ার যে সমস্ত উপাদান, অর্থাৎ উষ্ণতা, তাপমাত্রা, বৃষ্টিপাত, তারপরে আর্দ্রতা, এইগুলোকে বিজ্ঞানীরা যারা হচ্ছে আবহাওয়া বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, তারা কি করে না এইগুলোকে নিয়ে রোজ চর্চা করে। এবার তাদের যে অবস্থান সেইগুলোকে লক্ষ্য করে তারা প্রতিদিনের যে আপডেটগুলো দেয় সেইগুলোই হচ্ছে পূর্বাভাস, যেগুলো আমরা রেডিও, টিভি বা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা কি করি, জানতে পারি। সূর্যগ্রহণ, তো সূর্যগ্রহণ জিনিসটা কি, দেখো এখানে উপরে একটা ছবি এঁকেছি, এই ছবিটার দিকে লক্ষ্য রাখো, নিচেরটা নয়। সূর্যগ্রহণ, যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী পরস্পরের সরল রেখায় চলে আসবে, অর্থাৎ 180 ডিগ্রি এই রেখাতে চলে আসবে, তখন কি হবে না, ছবি দেখলে ভালো করে বুঝবে যে এই সূর্যের রশ্মি কোথায় গিয়ে পড়ছে,
চাঁদে, কিন্তু এই চাঁদের ছায়া কোথায় গিয়ে পড়বে? পৃথিবীতে। কিন্তু আমি এখানে একটা চোখ এঁকেছি দেখো, অর্থাৎ পৃথিবীতে অবস্থানকারী কোনো মানুষ যখন এইটা দেখবে তখন সে কি দেখবে? তখন সে দেখবে সূর্যকয়, মানে সূর্য নেই। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? ছবির মাধ্যমে বোঝো, সংজ্ঞা মুখস্থ করে লাভ নেই, ছবির মাধ্যমে বোঝো। সূর্য, চাঁদ আর পৃথিবী যখন একই সরলরেখায় চলে আসবে, সূর্যরশ্মি যখন চাঁদের ওপর গিয়ে পড়বে, স্বাভাবিকভাবেই এই চাঁদের ছায়াটা কোথায় গিয়ে পড়বে? পৃথিবীতে। কিন্তু বাস্তবে আমরা এটা দেখব না। বাস্তবে আমরা কি দেখব? যেহেতু এই চাঁদের ছায়া পৃথিবীতে গিয়ে পড়বে, তখন আমরা এই সূর্যকে কি দেখতে পাবো? প্রথম কথা এটাই, সূর্যকে আমরা দেখতে পাবো না। তাই জন্য আমি লিখেছি দেখো সূর্যকয়। অর্থাৎ এই যে সূর্যের যে অবস্থান, যে অবস্থানের জন্য আমরা সূর্যকে লক্ষ্য করতে পারলাম না, সেটাই হচ্ছে সূর্যগ্রহণ। লক্ষ্য করে দেখতে পাবে সূর্যগ্রহণে সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করছে। আর এই চাঁদ অবস্থান করার জন্য এই চাঁদের ছায়া পৃথিবীতে গিয়ে পড়ছে। কিন্তু বাস্তবে পৃথিবীতে অবস্থানকারী কোনো মানুষ সূর্যকে দেখতে পাবে না। তা এই সমগ্র প্রসেসটাকে আমরা সূর্যগ্রহণ বলবো। বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই? যেখানে চাঁদের এক বিরূপ অবস্থানের জন্য সূর্যকে লক্ষ্য করা যায় না, সেটাই হচ্ছে সূর্যগ্রহণ। ঠিক তেমনভাবেই চন্দ্রগ্রহণ দেখো। চন্দ্রগ্রহণে সূর্য, পৃথিবী আর চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। এবার সূর্য আর চাঁদের মাঝখানে কে অবস্থান করছে? পৃথিবী। দেখো উল্টে গেছে, ওই সূর্যগ্রহণে পৃথিবী ধারে অবস্থান করছিল, কিন্তু চন্দ্রগ্রহণে পৃথিবী মাঝখানে অবস্থান করছে। এবার সূর্যরশ্মি যখন পৃথিবীর গায়ে গিয়ে পড়বে, সূর্যরশ্মি যখন পৃথিবীর গায়ে গিয়ে পড়বে, স্বাভাবিকভাবেই পৃথিবীর ছায়া চাঁদে গিয়ে পড়বে। নিশ্চয়ই বুঝতে পারছো? যদি সূর্যরশ্মি গিয়ে পৃথিবীতে পড়ে, তাহলে পৃথিবীর ছায়া অবশ্যই চাঁদে গিয়ে পড়বে। এবার বাস্তবে কি হয়? বাস্তবে আমরা পৃথিবীতে বসবাসকারী মানুষজন কি দেখব? যে চাঁদ নেই, উধাও। কেন? কারণ আমাদের পৃথিবী ছায়া গিয়ে পড়েছে চাঁদে। নিশ্চয়ই বুঝতে পারছো যে সূর্যরশ্মির অবস্থানে পৃথিবীর লক্ষ্য করা যাচ্ছে, আর পৃথিবীর ছায়া গিয়ে পড়ছে কোথায়? চাঁদে। আর পৃথিবীতে অবস্থানকারী কোনো মানুষ বাস্তবে কি দেখবে? চাঁদ নেই। কারণ পৃথিবীর ছায়া চাঁদে গিয়ে পড়ছে, স্বাভাবিকভাবে কি আমরা কি দেখতে পাবো চাঁদকে? না, কারণ চাঁদ বা পৃথিবী কেউই কে নয়? নক্ষত্র নয়। মানে কারণ নিজস্ব আলো উত্তাপ নেই, সবাই সূর্যের আলোয় আলোকিত। তো সূর্যের সামনে যে থাকবে সে হবে কি? আলোকিত। আর এর অপোজিটে যে থাকবে সে হবে কি? অন্ধকার। তাই জন্য আমরা চাঁদকে দেখতে পাচ্ছি না। তা এই প্রসেসটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। আরেকবার বলছি, বুঝে নাও। যে প্রসেসে সূর্য, পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে এবং চাঁদের ছায়া পৃথিবীতে গিয়ে পড়ে, কিন্তু বাস্তবে কোনো পৃথিবীতে অবস্থানকারী মানুষজন কি দেখবে? সূর্য নেই, কারণ চাঁদের ছায়া পৃথিবীতে গিয়ে পড়েছে। তাই এটাকে বলি সূর্যগ্রহণ। এবং চন্দ্রগ্রহণে যখন সূর্য, পৃথিবী, চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং সূর্য এবং চাঁদের মাঝখানে যখন পৃথিবী চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদে গিয়ে পড়ে। দেখো এই যে লাইনটা এঁকেছি বা এই যে লাইনটা এঁকেছি, দুটোই ছায়া। পৃথিবীর ছায়া কার ওপর গিয়ে পড়ে? চাঁদের ওপর গিয়ে। কিন্তু বাস্তবে কোনো পৃথিবীতে অবস্থানকারী মানুষজন চাঁদকে যদি লক্ষ্য করে, তাহলে কি দেখবে? চাঁদ নেই, কারণ পৃথিবীর ছায়া চাঁদের ওপর গিয়ে পড়ছে। তো আমার ছায়া যদি কারোর ওপর গিয়ে পড়ে, তাকে কি তোমরা লক্ষ্য করতে পারবে না? ঠিক সেইভাবেই এই প্রসেসটাকে বলা হচ্ছে চন্দ্রগ্রহণ। এবার আমরা দেখব যে পূর্ণগ্রহণ, খণ্ডগ্রহণ কি। দেখো, পূর্ণগ্রহণ আর খণ্ডগ্রহণ কি? দুটোই সূর্যগ্রহণের অংশ। সূর্যগ্রহণে কি দেখেছিলে? সূর্যগ্রহণে দেখেছিলে সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে এসেছে, আর চাঁদের ছায়া পৃথিবীতে গিয়ে পড়ছে, তার জন্যই পৃথিবীর মানুষ সূর্যকে দেখতে পাচ্ছে না। তো এইটা কনসেপ্টটা হচ্ছিল সূর্যগ্রহণের। কিন্তু এবার আমরা দেখব পূর্ণগ্রাস আর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কি। পূর্ণগ্রাসে কি হয়?
যদি এই তিনটে কি হয় একই সরল রেখায় চলে আসে, অর্থাৎ সূর্য, চাঁদ আর পৃথিবী। এবার এই স্থানটাকে যদি আমি ক স্থান ধরি আর এই স্থানটাকে যদি আমি খ স্থান ধরি, কি হয় না এই সূর্যরশ্মি চাঁদের ওপর গিয়ে পড়লো, এই চাঁদের ছায়া পৃথিবীতে গিয়ে পড়লো। কোন জায়গাটায়? ঠিক এই জায়গাটায়। দেখো সূর্যের রশ্মি পড়লো হচ্ছে চাঁদের ওপর, তাহলে বিপরীত দিকটা চাঁদের ছায়া কোথায় গিয়ে পড়বে? পৃথিবীর ওপর। এবার পৃথিবীর ঠিক কোন জায়গাটায় চাঁদের ছায়াটা গিয়ে পড়লো? এইটুকু অংশ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গোটা পৃথিবীতে তো মানুষ অবস্থান করছে বিভিন্ন দেশ এর অঞ্চলে, কিন্তু ঠিক এইটুকু অংশ যারা রয়েছে তারা কি দেখবে? সূর্য একেবারেই নেই, মানে সূর্যের অবস্থানই নেই, অর্থাৎ সূর্যকে তারা দেখতেই পাবে না। কারণটা তো নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এই চাঁদের ছায়া যেখানটায় গিয়ে পড়েছে সেইখানকার মানুষ এই সূর্যকে একেবারে উধাও দেখবে। তাই জন্য এখানকার মানুষ সূর্য যে অবস্থান দেখবে তার নাম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। অর্থাৎ পূর্ণ মানে কি? মানে একবারে পুরো, মানে শেষ। গ্রাস মানে খেয়ে নিচ্ছে। কাকে খেয়ে নিচ্ছে? সূর্যকে। বুঝতে পারলে? সূর্যকে পুরো খেয়ে নিচ্ছে, তাই এখানকার মানুষ একে বলবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। অর্থাৎ এই সূর্যগ্রহণের যারা সাক্ষী থাকবে তারা যদি সূর্যকে একেবারেই কীভাবে দেখে? একেবারেই নেই বলে দেখে, অর্থাৎ উধাও, তাহলে তারা কি বলবে? পূর্ণগ্রাস। আর বিপরীতটা দেখো, খণ্ডগ্রাস, যেখানে সূর্য, পৃথিবী, চাঁদ অর্থাৎ সূর্যগ্রহণের যে অবস্থান সেটাই লক্ষ্য করা যাবে, কিন্তু পৃথিবী তো অনেকটাই বড়, পৃথিবী অনেকটাই বড় কার থেকে? চাঁদের থেকে। তাই জন্য চাঁদের ছায়া শুধু গোটা পৃথিবীটাকে কি একেবারে নিতে পারবে না? দেখো, ধরো চাঁদ আর পৃথিবী যদি সেম আকৃতির হতো তাহলে কি হতো? তাহলে হতো সূর্যর ছায়া গোটা পৃথিবীতে গিয়ে পড়ছে। কিন্তু ব্যাপারটা কি তাই? না, ব্যাপারটা তাই না, কারণ চাঁদ পৃথিবীর থেকে ছোট। তাই জন্য এর যে ছায়া এটা গোটা পৃথিবীতে পড়বে না। কোন জায়গাতে পড়বে সেটা ডিপেন্ড করছে কতটা কাছে রয়েছে পৃথিবী আর চাঁদ, ঠিক আছে, অবস্থানের উপর। এবার যেটুকু অংশতে গিয়ে পড়লো এইটুকু অংশ, ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? পূর্ণগ্রাস। কারণ এখানকার মানুষ সূর্যকে একেবারে উধাও দেখছে। কিন্তু পৃথিবীতে তো আরও অবস্থান রয়েছে, এই যে অবস্থান, এইখানকার মানুষ কি সূর্যকে গোটা উধাও বলে দেখবে? না, কারণ এই গোটা ছায়াটা তো এখানে গিয়ে পড়ছে না, গোটা ছায়াটা পড়ছে এইটার ওপর। তাই এই অংশটাকে আমরা কি দেখব? পূর্ণগ্রাস। কিন্তু পৃথিবীর বাকি অংশের মানুষরা সূর্যকে দেখবে এই খণ্ডগ্রাস রূপে। খণ্ড মানে হাফ বা কম, সূর্যকে কম গ্রাসভাবে দেখবে। অর্থাৎ তোমরা অনেক সময় লক্ষ্য করেছো যে এখানকার মানুষরা বলে যে সূর্যকে আমরা একেবারে উধাও দেখেছি, আবার এখানকার মানুষরা বলে সূর্য খানিকটা আমরা দেখতে পেয়েছি। কারণটা তো এটাই যে অবস্থান, চাঁদ আর পৃথিবীর অবস্থান, চাঁদ পৃথিবীর থেকে ছোট, তাই চাঁদের ছায়া পৃথিবীর যে জায়গাটুকুতে গিয়ে পড়ে সেটা হয়ে যায় পূর্ণগ্রাস, আর বাকি জায়গাটা হয়ে যায় খণ্ডগ্রাস। দেখো জোয়ার ভাটা কি আর এর কারণ? জোয়ার অর্থাৎ সমুদ্রের জল কি হয়? উপকূল রেখা ছাড়িয়ে অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত হয়, এটা হয় জোয়ার। আর ভাটা যে সময়ে সমুদ্রের জল উপকূল রেখা ছাড়িয়ে অনেকটা নিচে নেমে যায় তলানিতে, সেটা হচ্ছে ভাটা। এই জোয়ার ভাটাকে লক্ষ্য রেখে মৎস্য যারা মাছ ধরতে যায় সমুদ্রে, তারা এই জোয়ার ভাটাটাকে ব্যাপকভাবে ফলো করে, কারণ তারা মাছটা ধরে জোয়ারে, কিন্তু যদি হঠাৎ করে ভাটা চলে আসে তাহলে তারা মাছটাও ধরতে পারবে না, আর তাদের বিপদের আশঙ্কাও রয়েছে। তো এইটা হচ্ছে জোয়ার ভাটা। যেখানে সমুদ্রের জল উপকূল রেখা ছাড়িয়ে চলে যায় সেটা জোয়ার, আর যেখানে সমুদ্রের জল উপকূল রেখা ছেড়ে নিচে চলে আসে এটা ভাটা। কারণ কি? দুটো কারণ, একটা চাঁদের আকর্ষণ আর একটা পৃথিবীর ওপর কেন্দ্রাতিক বল, অর্থাৎ পৃথিবী রোটেট হচ্ছে, সূর্যকে প্রদক্ষিণ করছে। এই প্রদক্ষিণ করার সময় পৃথিবীর মধ্যে যে বল বা ফোর্স কাজ করছে সেটা হচ্ছে কেন্দ্রাতিক বল। তাই এই কেন্দ্রাতিক বল আর চাঁদ এর যৌথ আকর্ষণে এই জোয়ার ভাটা সংগঠিত হচ্ছে। এবার দেখো যে জোয়ার পড়লাম, সেই জোয়ার দুটো ভাগ,
একটা হচ্ছে মুখ্য জোয়ার আর একটা গৌণ জোয়ার। কিভাবে সৃষ্টি হয় সেটা দেখাচ্ছি। দেখো এখানে দেখো একটা ছবি এঁকেছি, এটা হলো চাঁদ আর এটা হলো পৃথিবী। ঠিক আছে, আমরা কি জানলাম জোয়ার বা ভাটা কার মাধ্যমে হয়? বেশিরভাগ ক্ষেত্রে চন্দ্রের মাধ্যমে বা চাঁদের মাধ্যমে। আর একটা বলের কথাও বললাম, সেটা কেন্দ্রাতিক বল, ওর প্রভাবেও এই জোয়ার ভাটা হয়। তাহলে দুটো, একটা চন্দ্রের আকর্ষণ বা চাঁদের আকর্ষণ আর একটা কেন্দ্রাতিক বল। এবার কি হয়, এটা পৃথিবী তো রোটেট হচ্ছে, তাই না? পৃথিবী রোটেট হচ্ছে, সূর্যকে প্রদক্ষিণ করছে। আবার এই চাঁদ পৃথিবীকে রোটেট করছে বা পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এবার এই করতে করতে চাঁদের অংশে, মানে চাঁদের সামনের অংশে পৃথিবীর যে অংশটা সামনে থাকবে, সেই অংশটাতে চাঁদের আকর্ষণের জন্য কি সৃষ্টি হবে? মুখ্য জোয়ার। কারণ কি? কারণ আমরা কিছুক্ষণ আগেই বললাম যে জোয়ার ভাটার ক্ষেত্রে সবথেকে বেশি অবদান চাঁদের, অর্থাৎ চাঁদের আকর্ষণে সবথেকে বেশি পরিমাণে জোয়ার ভাটা হয়। তাহলে এই রোটেট করতে করতে বা প্রদক্ষিণ করতে করতে চাঁদের সামনের অংশে পৃথিবীর যে অংশটা চলে আসবে সেইটাতে হয়ে যাবে মুখ্য জোয়ার, বা এটাকে চান্দ্র জোয়ার বলা হয়, কারণ চাঁদের আকর্ষণের জন্য। দেখো পৃথিবীকে আমি দুভাগে ভাগ করেছি, অর্থাৎ এই দিকটাতে চাঁদ এর সামনের অবস্থান করছে আর উল্টো দিকটা চাঁদের বিপরীতে অবস্থান করছে, অর্থাৎ সেখানে চাঁদের কোনো আকর্ষণ শক্তি কাজ করবে না, কারণ পৃথিবী চাঁদের থেকে অনেক বড়। তাই পুরো পৃথিবীকে এ কী করতে পারছে না, ধরে রাখতে পারছে না। তাই এই সামনের অংশ তাতে শুধুমাত্র মুখ্য জোয়ার সৃষ্টি হবে। এবার এর বিপরীতে, অর্থাৎ এই যে মাঝখানে যে আমি সরলরেখাটা টেনেছি, এর বিপরীতে দেখো একটা বল কাজ করে, এটা হচ্ছে কেন্দ্রাতিক বল। সেই কেন্দ্রাতিক বল কিভাবে সৃষ্টি হয়? এই সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে ঘুরতে ওর মধ্যে একটা শক্তি সঞ্চয় হয়, সেই শক্তি এই কেন্দ্রাতিক বলের মাধ্যমে হয়। ঠিক আছে, আর এই কেন্দ্রাতিক বল এর ঠিক বিপরীতে কাজ করে। অর্থাৎ ধরো চাঁদ আছে, পৃথিবী আছে, পৃথিবীও ঘুরছে, চাঁদও ঘুরছে, এই করতে করতে চাঁদের সামনের যে অংশে পৃথিবীটা অবস্থান করবে, অর্থাৎ এই পৃথিবীর অংশটা চাঁদের সামনে অবস্থান করছে, তাই এটাতে মুখ্য জোয়ার। এবার এর বিপরীতে বা উল্টো দিকে যেখানে চাঁদের আকর্ষণ ক্ষমতা নেই বা একেবারে শূন্য বললেই চলে, সেই অংশে আরও এক প্রকার জোয়ার সৃষ্টি হয়, সেটা হচ্ছে গৌণ জোয়ার। কার প্রভাবে? কেন্দ্রাতিক বলের প্রভাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ছবিটা দেখে। এটা কিছুই নয়, পৃথিবীর সামনে যে অংশটা চাঁদের মানে সামনে আছে সেটাতে মুখ্য জোয়ার, আর উল্টো দিকটাতে কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার। আচ্ছা, এবার দেখো ওই জোয়ার ভাটা সম্পর্কে আরও দুটি বিষয়, একটা ভরা কটাল আর একটা মরা কটাল, খুবই গুরুত্বপূর্ণ, বুঝবে ভালো করে। একটা ভরা কটাল আর একটা মরা কটাল। ভরা কটালে কি হয় দেখো, যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ পরস্পরের সরলরেখায় চলে আসে, সরলরেখা মানে আমরা কি জানি 180 ডিগ্রি, তখন কি হয়, চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণে কি হয়, পৃথিবীর মধ্যে অবস্থানকারী সমুদ্রে প্রবল জোয়ার হয়। ঠিক আছে, তো এইটাকে বলা হয় ভরা কটাল। এটাকে কি বলা হয়? ভরা কটাল। কারণ আমরা কি জানি জোয়ার আর ভাটা বেশিরভাগটা চাঁদের আকর্ষণে হয়, কিন্তু যদি সূর্যের আকর্ষণও মিলিত হয় তখন সেই জোয়ারটা হয়ে যায় বিপুল পরিমাণে, তার নাম কি? ভরা কটাল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে যখন সূর্য, পৃথিবী, চাঁদ পরস্পরের সরলরেখায় চলে আসে তখন সূর্য আর চাঁদের মিলিত আকর্ষণে, দেখো পজিটিভ চিহ্ন দিয়েছি, পৃথিবীর মধ্যে অবস্থানকারী সমুদ্রের মধ্যে প্রবল জলোচ্ছ্বাস বা প্রবল জোয়ার হয়। এইটার নাম কি? ভরা কটাল। ঠিক আছে, তো এই ভরা কটাল কখন হয়? সাধারণত পূর্ণিমা আর অমাবস্যা তিথিতে। অমাবস্যা তিথিতে যেটা হয় সেটা খানিকটা কম, কিন্তু পূর্ণিমা তিথিতে যেটা হয় সেটা হয় বিপুল পরিমাণে। বুঝতে পারলে? তাহলে ভরা কটাল হয় পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে। ভরা কটালের জন্য এই 180 ডিগ্রি তো হতেই হবে। ঠিক আছে, এরপর আসি মরা কটাল। মরা নাম শুনেই বুঝতে পারছো যে যেখানে জোয়ারটা হবে মরা টাইপের, ঠিক প্রাবল্যতা থাকবে না। তো এইখানে কি হয়, এইখানে পৃথিবী, চাঁদ আর সূর্যের 90 ডিগ্রি অবস্থান দেখা যায়, মানে সমকোণে অবস্থান করে।
বুঝতে পারলে? পরস্পরের সমকোণে অবস্থান করে। এই অবস্থানটা করার জন্য কি হয় দেখো, আমরা কি জানি, চাঁদ পৃথিবীর ওপর আকর্ষণ করলে তবেই জোয়ারটা বিপুল পরিমাণে হয়। কিন্তু চাঁদের বিপরীতে যদি সূর্য থাকে বা সূর্যের সামনে যদি পৃথিবী থাকে বা চাঁদের বিপরীতে যদি পৃথিবী থাকে, মানে এই যে একটা বিপরীত অবস্থান, তো সবসময় বিপরীত ধর্মী অবস্থানে কি হয়, মাইনাস হয়ে যায়, মানে বিয়োগ হয়ে যায়, মানে এইখানে আর কোনো আকর্ষণ শক্তি কাজ করবে না। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে, যখন এই 90 ডিগ্রি অবস্থান হয় পৃথিবী, চাঁদ আর সূর্যের, তখন এই পৃথিবীর ওপর চাঁদ বা সূর্য কেউই ভালোভাবে আকর্ষণ ক্ষমতাটা দেখাতে পারে না। তাই জন্য এই সময় বা এই জায়গায় যে জোয়ারটা সৃষ্টি হয় সেটা হচ্ছে মরাকটাল। নিশ্চয়ই বুঝতে পারলে। আর এই মরাকটাল কখন হয়? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। তাহলে এটা তোমাদের পার্থক্য খুব ভালোভাবে হয়ে গেল যে ভরা কোটাল হতে গেলে চন্দ্র, পৃথিবী বা সূর্যকে 180 ডিগ্রি অবস্থানে থাকতে হবে। মরা কোটাল হতে গেলে পৃথিবী, চাঁদ ও সূর্যকে 90 ডিগ্রি অবস্থানে থাকতে হবে। ভরা কোটাল হতে গেলে চাঁদ আর সূর্যকে মিলিত আকর্ষণে হতে হবে, মানে সরলরেখায় আসতে হবে। আর উল্টো দিকে মরা কোটালে কী হতে হবে? মরা কোটালে এই 90 ডিগ্রি অবস্থানের জন্য একটা বিপরীত ধর্মী আকর্ষণ ক্ষমতা কি হচ্ছে দেখা যাচ্ছে। তো এই জন্য, আর সবথেকে গুরুত্বপূর্ণ পার্থক্য এইটা যে পূর্ণিমা অমাবস্যা তিথিতে হয় ভরা কোটাল, আর মরা কোটাল হয় কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। তাহলে জোয়ার ভাটা সম্পর্কে তোমাদের আর কোনো ডিস্টারবেন্স আশা করি থাকবে না। তাহলে এই ক্লাসটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে এই ক্লাসটি থেকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসটি থেকে যদি তোমাদের নোটস, পিডিএফ, এমসিকিউ এগুলোর দরকার থাকে, তাহলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে LRNR অ্যাপটিকে ডাউনলোড করবে এবং সেটাকে ব্যবহার করতে থাকবে। ধন্যবাদ।